এই যে তাকে যে দেখাশোনা করবে, তার হাজবেন্ড মারা গেছে, তাকে প্রচন্ড রকমের একটা সামাজিক চাপের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে বসবাস করতে হয়। যারা চোখ হারিয়েছি তাদের কথাগুলো তো উঠে আসছে, যারা হাত পা হারিয়েছে, যাদের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তাদের সমস্যাগুলো আসলে অন্যরকমের হবে। হয়তো 14-15 বছর, মানে ওর যে গুলিটা লেগেছিল, চাইলে কিন্তু তাকে ইন্টেনসিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে সারিয়ে তোলা যেত। সেখানে আমরা দেখেছি আসার পর দিনই তার পাটা কেটে ফেলা হয়েছে। এখনো বুকে বা দেখা যাচ্ছে কোমরে বুলেট নিয়ে ঘুরছে, এরকম মানুষও আছে, কারণ ওই বুলেটটা বের করা সম্ভব হচ্ছে না। তো ওই মানুষগুলোর জীবনটা আসলে কেমন, বা যে শহীদ পরিবার, ধরেন আমাদের 850 শহীদ পরিবার, তাদের যে পরিবার, তাদের ফ্যামিলিদের আজকে আসলে কি পরিস্থিতি। আমরা বলি যে কতজন আর্থিক সহায়তা পেয়েছে, বিচারের কি অবস্থা, সবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মানুষগুলোর আসলে দৈনন্দিন জীবনে তারা আসলে কিসের মধ্য দিয়ে যায়, এটা কি আসলে রাষ্ট্র দেখে? রাষ্ট্রের কাছে কি এটা গুরুত্বপূর্ণ? আমি একজন আপার কথা বলতে পারি, মারিয়া আপা। আমরা আসলে শহীদদের যে ওয়াইফ এবং ওয়াইফদের যে নানানভাবে আসলে একটা রাষ্ট্রীয় হেনস্থার মধ্য দিয়ে পড়তে হয় জুলাই পরবর্তী সময়, সেটা নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম। তখন আমরা এই ওয়াইফদের সাথে কথা বলতে গিয়ে যেটা দেখি, সবাই তো ছোট ছোট বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চা, কেউ মাত্র সদ্য বিবাহিত। তো এরকম একজন আপা ছিলেন, মারিয়া আপা। তো ওনারা খুব শখ করে, মানে খুব সুন্দর সংসার ছিল, খুব শখ করে তারা একটা ভালোবাসার সম্পর্ক থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং যখন জুলাইয়ে তার হাজবেন্ড ভাইয়া যখন হচ্ছে যে শহীদ হন, এটার পরে ওই আপাকে আমরা দিনের পর দিন আমরা দেখেছি। আমাদের একজন আপা ছিলেন কলি আপা, ওই মারিয়া আপার সাথে উনি প্রত্যেকদিন কথা বলতেন, তার সাথে একটা রেগুলার যোগাযোগ এখনো আছে। ওই আপার উপর যে কি ধরনের সামাজিক পরিস্থিতিতে তাকে যেতে হয়, এটা শুধুমাত্র টাকার বিষয় ছিল না। সে বিধবা হয়ে গেছে, একটা 22 বছর বয়সী মেয়ে, এবং এক ধরনের একটা সম্মতি ছিল কি ছিল না তার পরিবারের পক্ষ থেকে, তাকে যে ভয়াবহ পরিমাণে সামাজিক নিগ্রহের মধ্যে দিয়ে পড়তে হয়। অনেকে এটাও বলে যে এই মেয়ের সাথে বিয়ে দিয়েছে বিধায় এই ছেলেটা মারা গেছে। এটাই কিন্তু সমাজ, আমরা কিন্তু ওই ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে বাস করি। তো ওই মানুষগুলো কিন্তু খুব অনেক সময় লেগেছে, এখনো অনেকে বের হতে পারেনি। এরকম একজন মহিলার সাথে আমাদের দেখা হয়, যার হাজবেন্ড এরকম মারা যাওয়ার পরে তার সম্পূর্ণ তাকে ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাকে দেখার আসলে কেউ নাই, এবং তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই যে তাকে যে দেখাশোনা করবে, তার হাজবেন্ড মারা গেছে, তাকে প্রচন্ড রকমের একটা সামাজিক চাপের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে বসবাস করতে হয়। আবার তার একটা বাচ্চাও আছে, প্রায় 5 থেকে 10 বছরের। গত আমি মনে করতে পারবো না আসলে, যখন আন্দোলনের পরবর্তী সময় আমরা যখন পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, চক্ষু বিজ্ঞান এবং পঙ্গু হাসপাতালে গিয়ে, মানে চক্ষু বিজ্ঞান, আমরা তো এখানে যারা চোখ হারিয়েছি তাদের কথাগুলো তো উঠে আসছে, যারা হাত পা হারিয়েছে, যাদের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তাদের সমস্যাগুলো আসলে অন্যরকমের। এবং সব থেকে খারাপ লাগে যখন আমরা বুঝতে পারি যে ওর পাটা কিন্তু বাঁচানো যেত, ওর হাতটা কিন্তু বাঁচানো যেত, কিন্তু আমাদের আমাদের যারা হসপিটাল কর্তৃপক্ষ, তাদের নেগলিজেন্সের কারণে তার পাটাকে কেটে ফেলা হয়েছে। এটা আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানের একদম প্রথম 1-2 সপ্তাহের মধ্যে, যখন পঙ্গু হাসপাতালে অহরহ রোগীরা আসছে। একটা বাচ্চা 10 বছর নাকি 11, আর একটু বড় হবে হয়তো 14-15 বছর, মানে ওর যে গুলিটা লেগেছিল, চাইলে কিন্তু তাকে ইন্টেনসিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে সারিয়ে তোলা যেত। সে কিন্তু একটা শিশু। সেখানে আমরা দেখেছি আসার পর দিনই তার পাটা কেটে ফেলা হয়েছে, এবং তার কাছে কিন্তু আর কোনো উপায়, সে এখন কৃত্রিম যে লিঙ্গ সেটা নিয়ে ব্যবহার করছে।